আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা ওয়ালাইকুম শুনতে আসসালাম। পান সবাই? শুনতে না পারলে জি, বলবেন। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে না পারলে বলবেন। হ্যাঁ, ওকে। তো চলেন আমরা আজকে একটু স্ট্রেস সম্বন্ধে জানি। এগুলি আমরা অনেকেই জানি, অনেকভাবে জানি, অনেক ওষুধের মাধ্যমে জানি, অনেকভাবে আমরা প্রেসক্রাইব করি, বিভিন্ন পোটেন্সিতে, বিভিন্ন ভ্যারিয়েশনে, বিভিন্ন পোসোলজিতে, একদম এক্সপোটেন্সি থেকে শুরু করে এলএম, সব স্কেলে আমরা এই ধরনের রেমেডি ইউজ করি। কিন্তু কেন? হ্যাঁ, এই প্রশ্নটা হয়তো আপনারা আপনাদেরকে করেছেন, হয়তো প্রত্যেক দিনই করেন, কিন্তু আমাদের স্নায়বিক তন্ত্র, যে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেন কিভাবে রিয়্যাক্ট করে। আচ্ছা, আমার স্লাইড তো দেখা যায়, রাইট? জি স্যার, দেখতে ওকে, পাচ্ছি। ওকে, গুড। তো আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে রিয়্যাক্ট করে, আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে রিয়্যাক্ট করে আমাদের স্ট্রেসের উপরে। এখন কার স্ট্রেস নাই এই পৃথিবীতে? আমাদের সবারই কিছু না কিছু স্ট্রেস থাকে, এবং স্ট্রেস এমন একটা পর্যায়ে যায় যখন অনেক অ্যাকিউট স্টেজে থাকে, অনেকের স্ট্রেস আপনার সাব অ্যাকিউট স্টেজে থাকে, অনেকের ক্রনিক স্ট্রেস থাকে, যেটা অনেক সময় কেস টেকিং এ আসে না, অনেক সময় আসলেও বোঝা যায় না। তো আজকে আমরা কিছু কথা বলবো এটার উপরে। আমার কথায় যদি ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু অ্যাড করতে চাইলে ক্লাসের শেষে করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমি ক্লাস বলি না, এটা আলোচনা বলি, কারণ আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শিখার আছে। তো চলেন আমরা শুরু করি। সো ক্লিনিক্যাল ডেফিনেশন স্ট্রেস, হ্যাঁ, যেটা মেডিকেল সায়েন্সে যেটাকে আপনার স্ট্রেস বলা হয়, প্রত্যেকটা টার্মের জন্য একটা ক্লিনিক্যাল ডেফিনেশন থাকে ইউজুয়ালি। তো আমাদের বডি কিভাবে রেসপন্ড করে যে কোনো একটা ডিমান্ড অথবা চ্যালেঞ্জের জন্য, সেটা ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, ইমোশনাল হোক, যেটা ইন জেনারেল আমাদের হোমিওস্ট্যাসিসকে ডিসরাপ্ট করে। এখন হোমিওস্ট্যাসিস জিনিসটা কি? ইন এ সেন্স, আমাদের সব সিস্টেমগুলির ভিতরে, আমাদের নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম, আমাদের গাট, আমাদের হরমোনাল সিস্টেম যখন সব ব্যালেন্সে থাকে, ওটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। এখন প্রত্যেকটা চ্যালেঞ্জের জন্য, প্রত্যেকটা ডিমান্ডের জন্য আমাদের বডি কিন্তু অ্যাডাপ্ট করতে থাকে। হিউম্যান বডি ইজ অলওয়েজ সাবজেক্ট টু অ্যাডাপ্টেশন। হ্যাঁ, অ্যাডাপ্টেশনই হচ্ছে আমাদের প্রাইমারি কজ বেঁচে থাকার জন্য, কারণ আমরা যদি অ্যাডাপ্ট না করতে পারতাম আমরা কেউ বেঁচে থাকতাম না। তো ক্লিনিক্যালি যে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, ডিলুশনাল, সেন্সেশনাল, যেগুলি আমরা হোমিওপ্যাথি টার্মে ইউজ করি, হ্যাঁ, ডিলুশন, সেন্সেশন, আমরা যদি কখনো কিছু ফিল করতে পারি, ওইটাই হচ্ছে টেকনিক্যালি স্ট্রেস। এখন আমরা কিন্তু জানি না যে আমাদের বডির কোন সিস্টেমটা অ্যাকচুয়ালি কোথায় রেসপন্ড করতেছে ডিউরিং স্ট্রেস। তো আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা নামই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, মানে তার অটোনমি আছে, হ্যাঁ, সে নিজেই সাফিসিয়েন্ট রিয়্যাক্ট করার জন্য। অনেক সময় তার ব্রেইনেরও ইনভলভমেন্ট দরকার হয় না। এই সিস্টেমটা সব সময় কাইন্ড অফ একটা গার্ডের মতো আমাদের বডিতে কাজ করে, এবং এটা বিভিন্নভাবে বিভিন্ন হরমোন রিলিজ করে। প্রাইমারিলি এড্রিনালিন এবং কর্টিসল রিলিজ করে বিভিন্ন টাইমে স্ট্রেসের। এবং এই সিস্টেমটাই আমাদের বডিকে ইদার আমাদের কি ফাইট করতে হবে একটা সিচুয়েশন, নাকি ওখান থেকে দৌড়ে পালা যেতে হবে। হ্যাঁ, আমাদের ফ্লাইট অর ফাইট রিয়াকশনের জন্য আমাদের বডিকে অলওয়েজ প্রিপেয়ার করতে থাকে। চিন্তা করেন হোমিওপ্যাথি ওষুধ অ্যাকোনাইট, খুব সিম্পল। আমরা যদি ওইভাবে চিন্তা করি, আমরা হোমিওপ্যাথির অ্যাকোনাইট চিন্তা করতে পারি।
হ্যাঁ, হয়তো বুঝতে পারতেছেন এগুলির সাথে হোমিওপ্যাথির কত ক্লোজ রিলেশনশিপ। তো আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম রেসপন্ড করে, বিভিন্নভাবে রেসপন্ড করে, বিভিন্ন স্টেজে রেসপন্ড করে, বিভিন্ন হরমোন এক্সার্ট করে, বডিকে বিভিন্নভাবে প্রিপেয়ার করে। তো এই আপনার দুইটা স্টেজে সবসময় আমাদের সিস্টেম থাকে। একটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কেউ কেউ বলে একটা থার্ড নার্ভাস সিস্টেমও আছে, সেটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। সো প্রাইমারি ফাংশন, সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অটোনমিক নার্ভাস সিস্টেমের, যে হার্টবিট কন্ট্রোল করা, ফুড ডাইজেস্ট করা, আমাদের বডিতে নতুন স্কিন সেল প্রডিউস করা, আমাদের জেনেটিক ফাংশনকে আপ অ্যান্ড সার্ভাইভাল মোডে রাখা, আমাদের ইমিউন সিস্টেমকে আপ অ্যান্ড সার্ভাইভাল মোডে রাখা। চিন্তা করেন, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম মেটালিকাম, আমরা প্রত্যেকটা স্টেজের ভিতর দিয়ে যাব এবং আমরা রেমেডির রেফারেন্স চিন্তা করব। তো এই যে ছবিটা, এখানে আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভগুলি আছে, যেটা ফ্লাইট অর ফাইট মোডে কাজ করে, যেগুলির উপরে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট মোস্টলি আমাদের কিছু না কিছু কন্ট্রোল থাকে। সেটা হচ্ছে আমাদের পিপল ডাইলেশন, ইনক্রিজিং দ্য হার্টবিট, হ্যাঁ, আমাদের এয়ারওয়ে গুলি রিল্যাক্স করার জন্য, হ্যাঁ, তারপরে আমাদের স্টমাকের আপনার অ্যাসিডিটি ইনহিবিটিং যে ফ্যাক্টরটা আছে ওইটা, তারপরে আমাদের গ্লুকোজ রিলিজ করা, যেটা লিভার থেকে রিলিজ হয়, হ্যাঁ, তারপরে আমাদের অ্যাড্রিনালিন সিক্রিট করা, যেটা কিডনি থেকে হয়, কিডনির উপরে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে হয়, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলি হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রাইমারি কাজ। প্যারাসিম্প্যাথেটিক, এটা দুইটা নাম আছে, একটা হচ্ছে রেস্ট এন্ড ডাইজেস্ট, আর একটা হচ্ছে ফিড এন্ড ব্রিড। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কিন্তু আমাদের তেমন একটা কন্ট্রোল নাই, খুব লিমিটেড কন্ট্রোল, এবং সেই লিমিটেড কন্ট্রোলটা একমাত্র দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিমিটেড কন্ট্রোল হচ্ছে আমাদের ব্রিদিং প্যাটার্ন। আমরা যখন নিঃশ্বাস নেই, আমাদের ইন্সপিরেশনে আমাদের হার্ট রেট বাড়ে, কিন্তু আমরা যখন নিঃশ্বাস ছাড়ি, ওইটার উপরে আমাদের কিন্তু কন্ট্রোল আছে। আমরা কিভাবে নিঃশ্বাসটা ছাড়তে পারি, নিঃশ্বাস নেওয়ার সময় কিন্তু হার্ট বলে না আমাদেরকে তার রেট কত হবে, তার হার্টের রান রেট কত হবে, এটা কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময় হার্ট কিন্তু আমাদেরকে বলে না, কিন্তু আমরা নিঃশ্বাস যখন ছাড়ি তখন আমরা ওইটাকে কন্ট্রোল করতে পারি। ওইটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, আপনার ফিড ব্রিড সিস্টেমের, রেস্ট ডাইজেস্ট সিস্টেমের একটা পার্ট, কিন্তু উই হ্যাভ সাম কন্ট্রোল ওভার ইট। সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে যেটা আমাদের বডিকে প্রিপেয়ার করে যেই কোনো স্ট্রেসফুল এবং ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। ধরে নেন একটা গাড়ি আপনার দিকে আসতেছে, আপনার এখন পালা যেতে হবে, আমরা দৌড়ে পালিয়ে যাই, এইটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রেসপন্স। এবং এই সিচুয়েশনে উইদিন এ ফিউ সেকেন্ডস, স্প্লিট অফ এ সেকেন্ড, আমাদের সিস্টেম প্রচুর পরিমাণে কর্টিসল আপনার ইনজেক্ট করে আমাদের ব্লাড সিস্টেমে, প্রচুর পরিমাণে কর্টিসল। ওই কর্টিসল না থাকলে আপনার সুগার আসতো না, এবং ওই সুগার না আসলে আপনি এনার্জি পেতেন না। সিম্পল। কর্টিসল ইজ হাইলি ইম্পর্টেন্ট। কর্টিসল ভালো জিনিস, কর্টিসল কিন্তু খুব খারাপ জিনিস। সো এগুলো নিয়ে একটু পরে বলবো, কিন্তু এটাই হচ্ছে আমাদের ওই ফাইট অর ফ্লাইট মেকানিজমের একটা এক্সাম্পল, যে কিভাবে আমাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশনে আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে রিয়াক্ট করে আমাদেরকে ওইখান থেকে, ওই সিচুয়েশন থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যদি এই সেকেন্ডে না বাঁচি, আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি কাজ না করে এই সেকেন্ডে, দিস মোমেন্টে, তাহলে আমার তো there is nothing else left. আমার প্রয়োজন নাই অন্য কিছু দিয়ে কোনো কাজ হবে না। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ,
আমরা নেক্সট ইয়েতে যাই, প্যারাসিম্প্যাথেটিক। এখন এই দুইটা সিস্টেমের ভিতরে অলওয়েজ একটা ব্যালেন্সের প্রয়োজন হয়। যখন আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উপরে থাকে তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে যায় না। অনেকে বলে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার ফিজিওলজিক্যালি অ্যান্ড বায়োলজিক্যালি এটা ইম্পসিবল বন্ধ হওয়া। ওইটা কমে যায়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রেসপন্স তখন কমে যায়, ফিড ব্রিড সিস্টেমের রেসপন্স তখন কমে যায়। এখন এটাকে ফিড ব্রিড বলা হয় কেন, অথবা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বলা হয় কেন? যখন এই দুইটা সিস্টেম ব্যালেন্সে থাকে তখনই আমরা আমাদের হার্ট রেট ব্যালেন্স হয়ে আসে, তখন আমরা হজম করতে পারি খাবার, তখন আমাদের স্টমাকে আপনার অ্যাসিড আসে। আমাদের স্টমাকে অ্যাসিড না আসলে আমার মাইক্রোবায়োমগুলি, আমাদের যে পেটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলি আছে ওগুলি অ্যাক্টিভ হবে না, আমরা ফুড ডাইজেস্ট করতে পারি, ওখান থেকে আমরা নিউট্রিশন পাই, আমাদের সেক্সুয়াল অ্যারাউজাল হয়। হ্যাঁ, আপনি যখন খুব হাই স্ট্রেসে থাকবেন, there is no point of having a sexual arousal, ওইখানে একটা ইরেকশন হবে না, ওইখানে there is absolutely no value to it. তো আমাদের ভিতরের পার্টগুলিকে কাজ করানোর জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রচুর প্রয়োজন। সো এই কারণে এটার দুইটা নিকনেম আছে, একটা হচ্ছে যে রেস্ট এন্ড ডাইজেস্ট, আর একটা হচ্ছে ফিড এন্ড ব্রিড। আমাদের এনার্জি কনজারভেশনের জন্য, শরীরের শক্তি ধরে রাখার জন্য এই সিস্টেমটা সবসময় ফাইট করতে থাকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে, কারণ আমরা ন্যাচারালি ইননেটলি আমরা আমাদের বডিতে এনার্জি স্টোর করে রাখতে চাই, যখন এনার্জির প্রয়োজন হয় ওই এনার্জিটা যেন ইউজ করা যায়। সো এই দুইটা সিস্টেমের ব্যালেন্স থাকা খুবই ইম্পর্টেন্ট। আর 3 নম্বরটা হচ্ছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল, আবার কন্ট্রোভার্সিয়াল নাও, যে এন্টারিক নার্ভাস সিস্টেম। এখন এটা কমপ্লিটলি আপনার গাট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ডাইজেশন এবং আমাদের মাইক্রোবায়োম রিলেটেড, বেসিক্যালি পেটের ভিতরে ব্যাকটেরিয়া রিলেটেড। কতটুকু ব্যাকটেরিয়া প্রডিউস হচ্ছে, আমাদের পেরিস্টালসিস মুভমেন্ট ঠিক আছে কিনা, আমরা খাবার খেয়ে আমরা পেটের ভিতরে হজম করতে পারি কিনা। আপনারা যদি কেউ ওয়াশিং মেশিন দেখে থাকেন, আমাদের পেটের ভিতরে অ্যাকশনটা কিন্তু সেম ওয়াশিং মেশিনের মতো। ওয়াশিং মেশিন যেমন ঘুরে 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 কাপড় ধোয়, আমাদের পেটের ভিতরে কিন্তু এভাবে ঘুরতে থাকে জিনিস। সো স্প্যাজম হচ্ছে কিন্তু আমাদের পেটের ভিতরে, মুভমেন্ট হচ্ছে, আমরা টের পাই না। তো এন্টারিক নার্ভাস সিস্টেমটা বেসিক্যালি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কে কন্ট্রোল করে, ডাইজেশন রেগুলেশন করে, এবং আমাদের গাট মোটালিটি, যেটা আমাদের মাইক্রোবায়াল মোটালিটি, এগুলিকে ম্যানেজ করে। এবং এইগুলি যখন, এই 3টা জিনিস যখন নর্মাল থাকে, ইউজুয়ালি আমাদের মুড ভালো থাকে, আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ তেমন একটা ফ্ল্যাকচুয়েট করে না। তো এটা একটা ব্রেইন কেমিস্ট্রি, যেটার সাথে আমাদের মুড এবং বিহেভিয়ার মারাত্মকভাবে রিলেটেড। চিন্তা করেন রেমেডি, লাইকোপোডিয়াম, টেলিডোনিয়াম, যে ধরনের রোগীর লিভারের প্রবলেম থাকে, এদের মুড সব সময় খারাপ থাকে, কারণ তাদের এন্টারিক নার্ভাস সিস্টেমটা কমপ্লিটলি আউট অফ অর্ডার হয়ে যায়। তো আমরা এবার একটু ডিটেলে যাই। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব মজা লাগে নার্ভাস সিস্টেম স্টাডি করে, আমার কাছে খুব মজার জিনিস, কারণ নার্ভাস সিস্টেম এত বেশি ইম্পর্টেন্ট আমাদের বডিতে। নার্ভাস সিস্টেম ঠিক না থাকলে সবকিছুই ঠিক না। তো আমার মনে পড়ে, আমি যদি রোগের কথা চিন্তা করি, এই নার্ভাস সিস্টেম রিলেটেড রোগ 92 থেকে 96% ডিজিজ হচ্ছে নার্ভাস সিস্টেম রিলেটেড, সেটা সিম্প্যাথেটিক হোক এবং অথবা প্যারাসিম্প্যাথেটিক হোক। Thousands and thousands of health conditions are related to nervous system. So আজকের এই আলোচনার
মেইন এসেন্সটা হচ্ছে যে আমরা যদি একটু বুঝি নার্ভাস সিস্টেমকে, তাহলে আমাদের রেমেডি প্রেসক্রাইব করতে আমাদের জন্য একটু ইজি হবে। তো ফ্লাইট অর ফাইট সিস্টেম, এই সিস্টেমটা আমাদেরকে ফাইট করার জন্য প্রিপেয়ার করে। এইখানে ছবিতে এই লোকটার দের ইজ এ থ্রেট, হ্যাঁ, চেষ্টা করতেছে সে ফাইট অফ করতে এবং থ্রেট থেকে বের হয়ে যেতে, এবং এই ছবিতে এই লোকটা দৌড়ে পালাচ্ছে, সে আর নিতে পারতেছে না, এজন্য তার ফাইট করার শক্তি নাই, সে দৌড়ে পালাচ্ছে। তো এই বেসিক্যালি এই দুইটা থিমের উপরে এই নাম। সো when there is a threat, যদি কখনো থ্রেট দেখা যায়, সেটা এক্সটার্নাল হোক, ইন্টারনাল হোক, রিয়েল হোক অথবা পারসিভড হোক, হ্যাঁ, চিন্তা করেন পারসিভড, হোমিওপ্যাথির রুব্রিক ডিলুশন, যত ডিলুশনের রুব্রিক আছে রেপার্টরিতে, ওইভাবে চিন্তা করেন। হ্যাঁ, সামওয়ান ইজ কামিং আফটার ইউ, কেউ আপনাকে ধেয়ে আসতেছে। হ্যাঁ, আমরা একটা অ্যানিমেলের থেকে, একটা পাগলা কুকুর থেকে আমরা দৌড়ে পালা যাচ্ছি। হ্যাঁ, there is an abuse, কেউ আমাকে মারতে আসতেছে, তখন আমাদের ফাইট ফ্লাইট সিস্টেম কাজ করা শুরু করে। সো এটা আমাদের বডিকে প্রিপেয়ার করে যে আমাদের কেউ, আমরা যেন একটা সিটিং ডাক, একটা বসে আছে অনেক দূরে পাখি, আমরা গুলি করে মেরে ফেললাম, ওরকম যেন না হয় আমাদের সিচুয়েশন। হ্যাঁ, ওরকম যেন না হয়। এবং মানে সবচেয়ে প্রাইমারি, সবচেয়ে অ্যাকিউট রেসপন্স যেটা আমাদের হয়, সেটা হচ্ছে কোনো থ্রেট আমাদের দিকে আসতে থাকলে আমাদের শোল্ডার এবং আমাদের নেক মাসেলগুলি টাইট হয়ে যায়, আমরা একদম শক্ত করে ফেলি, সমস্ত ব্লাড আমাদের ব্রেইনের ফ্রন্টাল লোব থেকে আমাদের ব্রেইন স্টেমে আইসা জমা হয়, এবং এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রিকোয়ারমেন্টের জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অটোমেটিকলি স্লো হয়ে যায়। প্রচুর পরিমাণে কর্টিসল ইনজেক্ট হয় আমাদের ব্লাডে, আমাদের এড্রিনাল গ্ল্যান্ডগুলি তখন পাগল হয়ে যায় কর্টিসল ইনজেক্ট করার জন্য। ইভেন কি এমন একদম মানে জীর্ণ শীর্ণ অবস্থা যার শরীরের, হ্যাঁ, যার অলমোস্ট মানে চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে, তার বডিতেও কিন্তু এরকম রেসপন্স আসে তখন। তো আমাদেরকে একটা সিচুয়েশনের জন্য রেডি করা বেসিক্যালি। হ্যাঁ, এবং এটার জন্য প্রচুর পরিমাণে রিসোর্সের প্রয়োজন হয়, এবং রিসোর্স কিন্তু ফাইনাইট অ্যামাউন্ট। এবং রিসোর্স কথাটার অর্থ হচ্ছে এখানে যে আমাদের ব্লাড, আমাদের সমস্ত কিছু, এভরিথিং ইজ ড্রিভেন বাই আমাদের ব্লাড, আমাদের রক্ত দিয়ে। এবং আমাদের বডিতে কিন্তু রক্তের পরিমাণ কিন্তু ফাইনাইট, ইনফিনিট অ্যামাউন্ট অফ ব্লাড আমাদের বডিতে নাই। সো অবভিয়াসলি যখন এক সাইড থেকে ব্লাড অন্য সাইডে আপনার শিফট হবে, সো প্যারাসিম্প্যাথেটিক স্টেট থেকে যখন ব্লাড যখন সিম্প্যাথেটিক স্টেটে শিফট হবে, অবভিয়াসলি তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ কম হবে। হ্যাঁ, এটা একটা সিস প্যাটার্ন, যে ব্যালেন্স এখানে সিম্প্যাথেটিক, এখানে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক বেড়ে গেল তো প্যারাসিম্প্যাথেটিক কমে গেল, রেসপন্সটা কমে যাবে। সো আমাদের হার্ট রেট, আমাদের মাসেল টেনশন, আমাদের ব্লাড প্রেশার, আমাদের ব্লাড সুগার, এগুলি হচ্ছে প্রাইমারি রেসপন্ডেন্ট অফ দিস সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যে কোনো ফাইট মোমেন্টে আমাদের হার্ট রেট বেড়ে যায়, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি, উই হ্যাভ অ্যাবসলিউটলি নো কন্ট্রোল ওভার ইট। তো হার্ট রেট বাড়ার কারণে প্রচুর পরিমাণে ব্লাড কিন্তু আমাদের মাসেলে আসে, তখন আমাদের ভেনগুলি ফুলে যায় ভিতরে, আমাদের মাসেলে প্রচুর টেনশন ক্রিয়েট হয়, মাসেল শক্ত হয়ে যায়, আমাদের ব্লাড প্রেশার অবভিয়াসলি বেড়ে যায়, এবং যেহেতু হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ কর্টিসল আমাদের ব্লাডে ইনজেক্ট হয়, আমাদের ব্লাড সুগার বেড়ে যায়। তো দেখেন এইখানে কর্টিসল কিন্তু আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড। কিন্তু আরেকটা কেস দেখেন, যেখানে একটা লোক সারা কিছুই খায় না, একটা মহিলা, উনি বলতেছে আপনার ক্লিনিকে আইসা, চেম্বারে আইসা, যে স্যার আমি কিচ্ছু খাই না, তারপরও আমার শরীরের ওজন কমে না।
কোর্টিসলের কথা চিন্তা করবেন তখন। তার থাইরয়েডের ডিসঅর্ডার নাই, তার অন্য কোনো সমস্যা নাই, তার কোনো ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি নাই, সে মেনোপজে যায় নাই, তখন চিন্তা করবেন কোর্টিসলের কথা, তখন চিন্তা করবেন পিটুইটারি গ্ল্যান্ডের কথা, তখন চিন্তা করবেন অ্যাড্রিনালিনের কথা। হোমিওপ্যাথি সার্কোট অবশ্যই, সাপ্লিমেন্ট না। তো এটা হচ্ছে আমাদের ফাইট ফ্লাইট সিস্টেম। আচ্ছা, ফিড ব্রিড সিস্টেম এবং রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম। এই সিস্টেম আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে, আমাদের ইমিউন ফাংশনকে ইমপ্রুভ করে, আমাদের রিপ্রোডাক্টিভ ফাংশনকে ইমপ্রুভ করে, ব্যালেন্স করে, আমাদের হিলিং এন্ড রিপেয়ার, আমাদের বডিতে যে সেল ডিস্ট্রয় হয় এবং সেল যে রিজেনারেট করে, এই চারটা সিস্টেমকে, এই চারটা জিনিসকে প্রাইমারিলি এই ফিড ব্রিড সিস্টেম ম্যানেজ করে। আপনার ইন্টেস্টাইনাল লাইনিং এর, ইন্টেস্টাইনাল গাট লাইনিং এর আপনার সেল আপনার রিজেনারেট হয় এভরি 30 days, about 30 days এ। এখন আপনি চিন্তা করেন একটা রেমেডির কথা, ক্যালি ফ্যামিলির রেমেডিগুলির কথা চিন্তা করেন। আপনি দেখবেন, আপনি যদি রিয়েলি ওই রেমেডিটা স্টাডি করেন, আপনি দেখবেন যে ক্যালি ফ্যামিলির রেমেডিগুলির প্রাইমারি অ্যাকশন বিটুইন 30 to 48 days। এবং এই যে সামঞ্জস্য, যে কোনো জিআই আলসারের জন্য ক্যালি ফ্যামিলি রেমেডিগুলি কিন্তু খুব ভালো কাজ করে। তো এই যে 30 days এ যে সেল চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে হিলিং এন্ড রিপেয়ার। আমাদের ইমিউন ফাংশন, আমাদের ডাইজেশন, এগুলি সব আপনার এই রেস্ট এন্ড ডাইজেস্ট সিস্টেম অথবা ফিড অ্যান্ড ব্রিড সিস্টেম ম্যানেজ করে। এবং এটা করার জন্য প্রচুর এনার্জি দরকার হয় এবং প্রচুর অক্সিজেনের দরকার হয়। এবং এই দুইটা প্রসেস, এনার্জি এবং অক্সিজেনের যে কম্বিনেশন এন্ড রিট্রান্সফরমেশন, এই যে সাইকেলটা, এগুলি আমাদের নিউরাল প্যাথওয়ে জেনারেট করে, আমাদের নিউরোট্রান্সমিটার রিলিজ করে, আমাদের নিউরাল প্যাথওয়ে গুলিকে রিজেনারেট করে আমাদেরকে নতুন নতুন জিনিস শেখায়। আপনি একটা জিনিস শিখছেন 5 বছর আগে, 5 বছর পরে যায় দেখলেন ওটা ভুল শিখছেন। আপনি রাইট জিনিসটা শিখলেন, এটা কিন্তু একটা নতুন নিউরাল প্যাথওয়ে জেনারেট হয়েছে ব্রেনের ভিতরে। সো এই নার্ভাস সিস্টেম এত ডিপলি আমাদের বডিতে এনঅ্যাক্ট করতে থাকে, আমরা জানি বা না জানি, আমরা চাই বা না চাই। আমরা কখন পেশাব করব, কখন আমরা টয়লেটে যাব আমাদের পায়খানা করার জন্য, আমরা কিন্তু সবসময় ম্যানেজ করতে পারি না। অনেকে আছে না, রাত্রেবেলা 3-4 বার উঠে পেশাব করে, এরা কিন্তু জানেও না, ঘুমের ভিতরে উঠে হাইটে যায়, বাথরুমে যায়, আবার এসে বিছানায় শুয়ে থাকে। অনেকে জানেও না। চিন্তা করবেন পিটুইটারি গ্ল্যান্ড, কারণ পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে ওয়ান অফ দি গ্ল্যান্ডস ইন দ্য ব্রেইন যেটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করার জন্য বিউটিফুল। কারণ তার পিটুইটারি গ্ল্যান্ড এত বেশি ভেসোপ্রেসিন এক্সার্ট করতেছে ব্লাডে যে তার ব্লাডার অলওয়েজ অ্যাক্টিভ, কিছুক্ষণ পরে পরে তার ব্লাডার অ্যাক্টিভ। সো এই যে নিউরোট্রান্সমিটার রিলিজ, এই যে নিউরাল প্যাথওয়ে রিজেনারেশন, ব্রেকেজ, রিফরমেশন, এগুলি সব হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। এবং প্রচুর পরিমাণে এনার্জি, প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়। এবং এই এনার্জি এবং অক্সিজেন আমাদের ব্লাড দিয়ে সারা বডিতে ট্রান্সমিট হয়, ট্রান্সফর্ম হয়। সো রক্ত কি জিনিস? আমরা যদি চিন্তা করি রক্ত কি জিনিস, রক্ত হচ্ছে অক্সিজেন ক্যারিয়ার, রক্ত হচ্ছে প্রোটেক্টর, হোয়াইট ব্লাড সেল, অ্যান্টিবডিজ। হ্যাঁ, রক্ত হচ্ছে এনার্জি রেগুলেটর। রক্ত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বডি টেম্পারেচারে ফ্ল্যাকচুয়েশন আসে। চিন্তা করেন রেমেডি ক্যাম্ফোরা,
রেমেডি ওপিয়াম। ব্লাড হচ্ছে মেসেঞ্জার, আমাদের হরমোনের, আমাদের সিগন্যালিং মলিকিউলস গুলিকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে রক্তের থেকে বেশি কেউ জানে না। সো অল দিজ রিসোর্সেস, এই যত রিসোর্স আছে আমাদের বডিতে, আমাদের ব্লাড সিস্টেম থেকে ক্যারি আউট হয়। এখন কিভাবে স্টেট চেঞ্জ হয় এই দুইটা সিস্টেমের ভিতরে? আমরা কোর্টিসলের কথা বলি, আমরা বিভিন্ন হরমোনের কথা বলি। হরমোনাল চেঞ্জগুলি আমাদের বডিতে কিভাবে আসে? সো যখন ফাইট ফ্লাইট সিস্টেম অন হয়, আমাদের হার্ট রেট বাড়ে, আমাদের মাসেল টেনশন হয়, আমাদের ব্লাড প্রেশার বাড়ে। যেহেতু আমাদের বডিতে ফাইনাইট অ্যামাউন্ট অফ ব্লাড আছে, হ্যাঁ, সীমিত পরিমাণ ব্লাড আছে, অন্য জায়গা থেকে আমাদেরকে বড় করে নিতে হয়। সো যখন ফাইট ফ্লাইট বাড়ে, হার্ট রেট বাড়ে, মাসেল টেনশন বাড়ে, ব্লাড সুগার বাড়ে, আপনার ব্লাড প্রেশার বাড়ে, ডেফিনেটলি তখন আমাদের ডাইজেশন স্লো হয়ে যাবে। তখন আমাদের খাবার হজম করার কোনো প্রয়োজন নেই। আপনি পুরা পেট ভাত খেয়ে যায়ও কিন্তু আপনি একজনের সাথে ফাইট করতে পারবেন বাইরে। আপনার ভাতের কিছুই হবে না, ওই ভাত আপনার পেটেই থাকবে, হজম হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার হার্ট রেট কমে না আসে, আপনি রিল্যাক্স না করেন, আপনি না রেস্ট নেন অথবা না ঘুমান, আপনার ওই ভাত হজম হবে না, পেটের ভিতরে থাকবে। সে পেটের ভিতরে থেকে পচে আপনার পায়ুপথ দিয়ে বায়ু বের হয়ে যাবে, কিন্তু তারপরও সে হজম হবে না। কেন হজম হবে না? কারণ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তখনও অ্যাক্টিভ না, তখনও ফাইট ফ্লাইট অ্যাক্টিভ। ওকে, এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যখন ফিড ব্রিড অ্যাক্টিভ হয়, তখন এই অ্যাক্টিভেশনের কাজটা করে আমাদের ব্রেইনের ফ্রন্টাল লোব। আমাদের ব্রেইনের ফ্রন্টাল লোব, যদিও আমাদের ব্রেইন দুইটা পার্টে ডিভাইডেড, হ্যাঁ, তারপরেও ফ্রন্টাল লোব ডাজ এ লায়ন শেয়ার অফ দ্য ওয়ার্ক। সো যখন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভ হয়, তখন আমাদের ডাইজেশন শুরু হবে, আমাদের ইমিউন ফাংশন আবার রিবিল্ড হবে, আমাদের রিপ্রোডাক্টিভ ফাংশন রিবিল্ড হবে, শুরু হবে। যদি বন্ধ হয়ে যায় থাকে, তখন আবার শুরু হবে। আমাদের বডিতে হিলিং এন্ড রিপেয়ার সিস্টেমটা আবার চালু হবে। এই যে আপনি ফাইট করে আসলেন, এতক্ষণ আপনার টায়ার্ড লাগতেছে, কোথাও হয়তো কেটে গেছে, হ্যাঁ, মাসেলের ভিতরে ব্রুজিং হয়েছে, আপনি এসে 3-4 ঘন্টা রেস্ট নেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। কেন জানেন? কারণ তখন আপনার হার্ট রেট কমে গেছে, আমাদের মাসেল টেনশন কমে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, ব্লাড সুগার কমে আসতেছে, কোর্টিসল ইনজেকশন বন্ধ হয়ে গেছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলি বন্ধ করে দিছে কোর্টিসল ইনজেকশন, ব্লাড সুগার অটোমেটিকলি নিচে নেমে চলে আসবে। তো রিপ্রোডাক্টিভ ফাংশন, আমাদের হিলিং এন্ড রিপেয়ার সিস্টেম, এইগুলির যখন ব্যালেন্সিং এর সমস্যা হয়, যখন আউট অফ ব্যালেন্স হয়, যখন সিম্প্যাথেটিক এখানে, প্যারাসিম্প্যাথেটিক এখানে, তখন আমরা এই চেঞ্জটা দেখি। তখন বেশিরভাগ ব্লাড উপরের দিকে যেতে থাকে, মানে আমাদের নিচের থেকে ব্লাড উপরের দিকে আসতে থাকে। নিচের থেকে ব্লাড উপরের দিকে আসলেই মনে করবেন যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইজ অ্যাক্টিভ, হাইলি অ্যাক্টিভ। অনেক মানুষ আছে বিছানায় শুয়ে থাকে, তারপরেও তাদের নেকের মাসেল প্রচন্ড টাইট, তাদের শোল্ডারের মাসেল প্রচন্ড টাইট, তাদের ক্ল্যাভিকলের মাসেলগুলি প্রচন্ড টাইট, শোল্ডার ব্লেড এত বেশি শক্ত যে তারা নিজেরাও নাড়তে পারে না। এর কারণ হচ্ছে ক্রনিক স্ট্রেস। সব সময় তারা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ, সেটা যেই কোনো কারণে হোক, সেটা পারসিভড কারণে হোক, সে যদি ডিলিউশনাল থাকে যে আমার মনে হয় কালকে, মনে হয় আজকে রাত্রে আমি ঘুমাইলে আমি আর উঠতে পারবো না, এটা কিন্তু তার মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে ডিলিউশন। রাতে 2টা-3টার সময় লাফ দিয়ে ওঠে অ্যারিথমিয়ার জন্য, লাফ দিয়ে ওঠে, হার্ট প্যালপিটেশন হচ্ছে। চিন্তা করেন ক্যালি ফ্যামিলি রেমেডি ওয়ান মোর টাইম। এভাবে আমরা হোমিওপ্যাথির সাথে এই ধরনের সিমটমগুলিকে রিলেট করতে পারি, এবং আমরা যদি এটা বুঝি যে কেন হচ্ছে, তার কোন জায়গাটায় রেমেডি দিলে তার সিমটোম্যাটিকলি সে রিলিফ পাবে, এন্ড অ্যাট দ্য সেম টাইম
তার ইমিউন সিস্টেম, তার বডির নার্ভাস সিস্টেম কাম থাকবে, তাহলে তো কেস। অ্যাটলিস্ট আমার কাছে তখনই এটা কেস। আপনাদের কাছে কি আমি জানি না, আমার কাছে তখনই এটা একটা কেস। তো আমরা আজকে 12টা সাইন এবং সিগন্যাল নিয়ে কথা বলবো আমাদের স্ট্রেসের। নাম্বার 1, সবচেয়ে বেশি ভিজিবল, সবচেয়ে বেশি আপনার প্রডিউসেবল ইন এ সেন্স, যে আমাদের ফার্স্ট সাইন হচ্ছে স্ট্রেসের, আমাদের নেক, জ, শোল্ডার এবং ব্যাক, এই 3-4 জায়গার মাসেল শক্ত হয়ে যায়। কারণ যখনই কোনো থ্রেট আমাদের দিকে আসতে থাকে তখন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে চাই, আমরা তখন নিজেদেরকে প্রোটেক্ট করতে চাই। এবং প্রোটেকশনের ফার্স্ট থিং হচ্ছে আপনার জর মাসেল যদি শক্ত না হলো, কেউ যদি এসে এভাবে এখানে হিট করলো, তাহলে আপনার জটা ভেঙে যেতে পারবে, ইউ আর গোনা ডাই। আমাদের শোল্ডারের মাসেল যদি শক্ত থাকে, তাহলে আমরা, কেউ যদি আমাদেরকে এই দিক দিয়ে এসে হিটও করে, আমাদের শোল্ডার মাসেল যদি শক্ত থাকে, তাহলে আমরা দাঁড়ায় থাকতে পারবো, আমরা পড়ে যাব না। সো এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মানে ইমিডিয়েট একটা অ্যাকশন। এটা ইমিডিয়েট একটা অ্যাকশন। এবং স্ট্রেস এটা শুধু রিয়েল হইতে হবে না, আমরা যে কোনো একটা সিচুয়েশনের ব্যাপারে আমরা কি ফিল করি, যে কোনো একটা ইভেন্ট, যে কোনো মেমোরি, ইভেন কি অনেকের আমি দেখছি যে অনেক পুরনো মেমোরিতে তাদের মাসেল টাসেল সব শক্ত হয়ে যায়। মনে পড়ছে যে 10 বছর আগে আমাকে মারছিল, ওইটা চিন্তা করার সময় তাদের অলমোস্ট টিটানিক সিজার, আপনার কলাপসের মতো হয়ে যায়। এবং এই থ্রেটটা রিয়েল হইতে পারে, ইমাজিনারি হইতে পারে। আমরা সেন্সেশন ডিলিউশনের কথা চিন্তা করি রেপিটরি রুব্রিক ধরে ওই লাইনে। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট আমরা কিভাবে জিনিসটাকে পারসিভ করি, আমরা কিভাবে জিনিসটাকে চিন্তা করি। হ্যাঁ, এবং এটা বেসিক্যালি এংজাইটির দিকে, ফিয়ারের দিকে, থ্রেট, ডিলিউশন, ইমাজিনেশন, হ্যাঁ, এই 3-4টা জিনিস আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে, আমাদের ফাইট ফ্লাইট সিস্টেমকে অলওয়েজ আপনার উপরের দিকে রাখবে। এবং অনেক বাচ্চা দেখবেন, স্পেশালি অটিজমের কেসগুলিতে, যেটা হাইলি স্ট্রং থাকে। বেসিক্যালি যদি আপনি ট্যারান্টুলার কথা চিন্তা করেন, অথবা যেই কোনো স্পাইডার রেমিডির কথা চিন্তা করেন, এরা হাইলি স্ট্রং থাকে, এদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অনেক উপরে থাকে। এবং এই প্রবলেমটা ইন ইউটেরো থেকে শুরু হয়। হ্যাঁ, এটা মানে কিন্তু এটা না যে সামওয়ান ইজ অ্যাকচুয়ালি ইন ট্রাবল। এটা পারসেপশন, আমাদের ইমাজিনেশন, আমাদের সেন্সেশন, আমাদের ডিলিউশন। সবসময় যে রিয়েল হইতে হবে এরকম কোনো কিন্তু কথা নাই। সো এরকম হাইলি স্ট্রেসফুল সিচুয়েশন থেকে নেক্সট আপনার টপিক হচ্ছে, নেক্সট সাইন হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ডিসঅর্ডার দেখা দেয়, আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম দেখা দেয়, আমাদের কনস্টিপেশন দেখা দেয়, আমাদের এনজাইমের ডিফিসিয়েন্সি দেখা যায়। কারণ যত কম স্টমাক অ্যাসিড, তত লো আমাদের এনজাইম। আমাদের ম্যাল অ্যাবজর্পশন দেখা যায়। অনেকে বলে যে আমি তো অনেক কিছু খাই, তারপরে আমার শরীরটা এত চিকন কেন, আমার ওজন বাড়ে না কেন? আমরা আলফা আলফা দেই না? দেই তো। হ্যাঁ, আলফা আলফা দেই। আলফা আলফা দিলে অনেক সময় কাজ হয়, অনেক সময় কাজ হয় না। কারণ আলফা আলফার কাজ হচ্ছে এনজাইমকে রিজেনারেট করা। এটার স্ফিয়ার অফ অ্যাকশন রেমেডিটার হচ্ছে আমাদের এনজাইমের উপরে আমাদের কতটুকু কন্ট্রোল আছে, আলফা আলফা কিন্তু জানে না। এই কারণেই কনস্টিটিউশনাল রেমেডির প্রয়োজন হয়। তো আবার ব্যাক করে যাই, আমাদের আইবিএস দেখা দেয়, ইরিটেবল বাউল সিনড্রোম দেখা দেয়। কেন দেখা দেয়? কারণ আমাদের ফাইট ফ্লাইট সিস্টেম এখানে, আমাদের ফিড ব্রিড সিস্টেম হচ্ছে এখানে। আমাদের
ফিডিং সিস্টেমটা স্লো হয়ে গেছে। সো অবভিয়াসলি পেটের ভিতরে খাবার থেকেও এনজাইম ছাড়া, অ্যাসিড ছাড়া ওখানে আমাদের নিউট্রিয়েন্টস আমাদের এবজর্ব হচ্ছে না। আমাদের পেটের ভিতরে যখন খাবার অনেকক্ষণ ধরে থাকে উইদাউট এনজাইম, উইদাউট অ্যাসিড, অবভিয়াসলি আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম দেখা দিবে, আইবিডি দেখা দেয়, আইবিএস দেখা দেয়, আমাদের তখন কনস্টিপেশন দেখা দেয়, কারণ আমাদের যে পেরিস্টালসিস যে সিস্টেম আছে ওটা কাজ করে না ঠিক মতো, ওটা স্লো হয়ে যায়, তখন আমাদের কনস্টিপেশন দেখা দেয়। আর ফাইনালি যখন ফুড ঠিক মতো ডাইজেস্ট হয় না, ওখান থেকে নিউট্রিয়েন্ট যখন এবজর্ব হয় না, অবভিয়াসলি আমাদের শরীরের ভিতরে দেখা যায় যে অনেক কিছু খায় কিন্তু তার শরীর তো বাড়ে না, তার শরীরে মাংস নাই, ম্যাল অ্যাবজর্পশন, ম্যাল নিউট্রিশন। আরেকটা প্রবলেম হচ্ছে যে ওবিসিটি, ইভেন উইদাউট কজ। এই যে ক্রনিক স্ট্রেস, ক্রনিক ইনডাইজেশন, আইবিএস, কনস্টিপেশন, with or without diabetes, with or without আপনার মেনোপজ, স্পেশালি মহিলাদের জন্য আমাদের ওবিসিটি দেখা দেয়। রোগী বলতেছে যে আমার কোনো টেনশন নাই, আমার কোনো স্ট্রেস নাই, কিন্তু জানেন অনেক বছর যাবত এই ছেলেটারে বিয়ে দিলাম, ছেলেটা মানুষ হলো না। এটা আমাদেরকে একটা সিগন্যাল দেয়, এটা একটা সিগন্যাল আমরা কোথায় হয়তো আমাদের দেখা উচিত। দেখতেই যে হবে এটা না, কিন্তু কোথায় দেখা উচিত এটা একটা সিগন্যাল ক্যারি করে, এটা একটা হিন্ট ক্যারি করে। তো ফার্স্ট সাইন হচ্ছে মাসল টেনশন, সেকেন্ড সাইন অবভিয়াসলি আমাদের ডাইজেস্টিভ প্রবলেম, 3 নম্বর সাইন হচ্ছে স্কিন ডিসঅর্ডার। এখন এইটা চিন্তা করেন, এটা হ্যানিম্যানের সাথে পুরোটাই মিলে। এটা কিন্তু হ্যানিম্যানের সাথে পুরোটাই মিলে, অ্যাটলিস্ট আমি মনে করি হ্যানিম্যানের সাথে পুরো মিলে। কেন মিলে? ডাইজেস্টিভ প্রবলেম যাদের থাকে, কোনো না কোনো ডাইজেস্টিভ ডিসঅর্ডার যাদের থাকে, তাদের কিছু না কিছু স্কিন প্রবলেম অলওয়েজ থাকে, অল্প করে হলো। মানে দ্য গাট ডাজন্ট ওয়ার্ক, যখন পেট ঠিক মতো কাজ করে না, ইমিউন সিস্টেম, আমাদের ভাইটাল ফোর্স স্কিনের উপরে সমস্ত ডিসঅর্ডার গুলিকে পুশ করে দেয়। কারণ স্কিন হচ্ছে রিফ্লেকশন অফ দ্য গাট, সেকেন্ড ব্রেইন। আমি যত স্কিন কেস আমি এই পর্যন্ত দেখছি, কিছু না কিছু তাদের পেটের সাথে কানেকশন আছে। এক্সিমা বলেন, সোরাইসিস বলেন, লাইকেন প্ল্যানাস বলেন, লাইকেন স্ক্লেরোসিস বলেন, ব্রেস্টের ভিতরে বিভিন্ন ধরনের স্পট বলেন, কিছু না কিছু তাদের পেটের সমস্যা আছে। তো স্কিন প্রবলেম মনে রাখতে হবে। হ্যাঁ, এই কারণে সব স্কিন কেসে সালফার দিতে হয় না, যদিও সালফার পেটের জন্য খুব ভালো ওষুধ, কিন্তু তারপরেও দিতে হয় না সব স্কিন কেসে। ফ্রিকুয়েন্ট কোল্ড রানি নোজ, মানে ঠান্ডা বেশি লাগা ইন জেনারেল, এটা হচ্ছে আন্ডারলাইং একটা জিআই প্রবলেম, যেখানে আমার ছোট্ট একটা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে আমি এটা রিয়েলাইজ করছি যে আপনার গাট যখন প্রচুর পরিমাণে হিস্টামিন এক্সার্ট করে পেটের প্রবলেমের কারণে, তখন স্কিন ডিসঅর্ডার দেখা দেয়, তখন প্রচুর চুলকানি দেখা দেয়, ড্রাই এক্সিমা দেখা দেয়, ঠান্ডা সর্দির সাথে ড্রাই এক্সিমা দেখা দেয়। কারণ বডি যখন ডিরেক্ট অথবা ইনডিরেক্ট স্ট্রেসের ভিতরে থাকে, এংজাইটির ভিতরে থাকে, ইমিউন সিস্টেম তখন গ্র্যাজুয়ালি ইমিউন সিস্টেম সাপ্রেস হয়ে যায়। সো অবভিয়াসলি একটা সাইড উপরে আরেকটা সাইড নিচে, সিম্প্যাথেটিক উপরে, প্যারাসিম্প্যাথেটিক নিচে। তো প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ইমিউন সিস্টেমকে ম্যানেজ করা, ও করে না,
ও করতে পারে না, সম্ভব না। হয়তো কিছুটা করতেছে, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। তো এই কারণে frequent illness হচ্ছে one of the indications of stress related to immunity, digestive disorder, microbiome imbalance, basically পেটের ভিতরে bacterial imbalance। চিন্তা করবেন, হোমিওপ্যাথির লাইনে আমরা চিন্তা করতে পারি বাউল নোসড। ফর এক্সাম্পল, ডিসেন্ট্রি কম্পাউন্ড ধরেন, ডিসেন্ট্রি কম্পাউন্ডের আপনার কি নোট, প্রেসক্রিপশনের কি নোটটা কি? কি নোটটা হচ্ছে ইরিটেবিলিটি উইথ জিআই ডিসঅর্ডার, মেন্টাল ইরিটেবিলিটি উইথ জিআই ডিসঅর্ডার। দিয়ে দেখেন ডিসেন্ট্রি কম্পাউন্ড 200, 2টা ডোজ, অনেক ভালো রেজাল্ট দেয়। কেন দেয়? কারণ রেমেডিটা আমাদের মাইক্রোবায়োমকে ব্যালেন্স করতে হেল্প করে। যখন পেট ব্যালেন্স হয়ে যায়, মেন্টাল ডিসঅর্ডার নিজে নিজে অনেকটা ঠিক হয়ে যায়। এখন আমরা যখন স্ট্রেসে থাকি, এংজাইটিতে থাকি, ইমোশনাল এংজাইটিতে থাকি, ট্রমাতে থাকি, হ্যাঁ, আমাদের যেহেতু আমাদের ফোকাস শিফট করে, আমাদের বাঁচতে হবে, এটা হচ্ছে তখন আমাদের ফোকাস। যখন এই ফোকাসটা শিফট করে ওই দিকে, তখন আমাদের আপনার ইরেকশন হওয়া, ছেলেদের ইরেকশন হওয়া অথবা সেক্স করা, ইটস আউট অফ কোয়েশ্চেন। হ্যাঁ, তো আমাদের যখন লিবিডো সাপ্রেস হয়ে যায়, রিপ্রোডাক্টিভ ফাংশন যখন সাপ্রেস হয়ে যায়, তখন আমাদের ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়, আমাদের ইনফার্টিলিটি দেখা দেয়। ওয়ান অফ দ্য প্রাইমারি কজেস অফ ইরেকটাইল ডিসফাংশন, যারা খারাপ জায়গায় যায় না, যে সমস্ত মানুষ, যে ভদ্রলোক নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কোনো সমস্যা নাই, তার স্ত্রী ছাড়া সে কারো কাছে যায় না, তারপরেও তার ইরেকটাইল ডিসফাংশন, আমাদের স্ট্রেসের কথা চিন্তা করতে হবে। স্ট্রেস থাকলে আপনার ইরেকশন হবে না, ফরগেট অ্যাবাউট ইট। মহিলাদের অর্গাজম হবে না, ভ্যাজাইনাল ড্রাইনেস থাকবেই থাকবে, এবং আস্তে আস্তে সিমেন্ট পাতলা হইতে থাকবে। সিমেন্ট যত পানির মতো পাতলা হয়ে যাবে, আপনি চিন্তা করতে পারেন সিমেন্টের স্পার্ম কাউন্ট কমতে থাকবে, আপনার ইনফার্টিলিটি দেখা দেবে, অথবা মহিলাদের এগ কাউন্ট কমতে থাকবে, ইউটেরাস রেসপন্ড করবে না, ফেলোপিয়ান টিউবগুলি আস্তে 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 ওটার ভিতরে স্টেনোসিসের মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কারণ ওই রিল্যাক্সেশনটা তার ভিতরে নাই। তার ফিড ব্রিড সিস্টেম, যেটা তাকে অলওয়েজ আপ রাখতো, ভালো মুডে রাখতো, ওই রিল্যাক্সেশনটা তার ভিতরে নাই, দ্যাট ইজ আউট। তখন আমরা বিভিন্ন ধরনের রেমেডির কথা চিন্তা করি। চিন্তা করেন অ্যাগনাস ক্যাস্টাস, আমরা চোখ বন্ধ করে অ্যাগনাস ক্যাস্টাস দেই না? কিন্তু অ্যাগনাস ক্যাস্টাসের মাইন্ড চিন্তা করলে দেখা যায় যে অ্যাগনাস ক্যাস্টাস রেমেডিটা এক সময় তার মুড ভালো থাকে, এক সময় তার মুড খারাপ থাকে। এই সিমটমের উপরে যদি অ্যাগনাস ক্যাস্টাস দেওয়া যায়, তাহলে ইডির খুব ভালো উপকার হয়। কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস ইডির জন্য একদম আপনার জেনেসিস অফ রেমেডি না, তাই না? সো স্ট্রেসের আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে, সাইন হচ্ছে আপনার লস অফ লিবিডো, নাম্বার 5। নাম্বার 6, স্লিপ প্রবলেম। এইটা তো আপনারা ডেফিনেটলি দেখছেন, এটা তো ডেফিনেটলি আপনারা দেখছেন, তাই না? অ্যাটলিস্ট শত কেস দেখছেন আপনারা যারা এখানে আছেন। one of the biggest problem we face today, হ্যাঁ, খুব কম মানুষের রেম স্লিপ হয়, কোয়ালিটি স্লিপ হয়, খুব কম মানুষের। এখন কেন? কোয়েশ্চেনটা হচ্ছে কেন? নাম্বার 1, আমাদের ডায়েট ঠিক নাই, আমাদের ডায়েটের প্রবলেম আছে, আমাদের খাওয়ার টাইমের ঠিক নাই। আমরা রাত্রে 10টার সময় যায় ভাত খাই, রাত্রে 10টার সময় যায় ভাত খাইলে কিন্তু ঘুমানোর
প্রবলেম কিছু না কিছু হবেই, কারণ ব্লাডের ভিতরে প্রচুর পরিমাণে সুগার, তাই না? প্রচুর পরিমাণে ব্লাড সুগার তখন অনেক হাই। তো যখন ব্লাড সুগার হাই থাকে, মেলাটোনিন কখনোই পাইনিয়াল গ্ল্যান্ড এক্সার্ট করবে না, চেষ্টা করেও হবে না সেটা। তো দুইটা হরমোন এখানে প্রাইমারি রেসপন্সিবল, একটা হচ্ছে মেলাটোনিন আর একটা হচ্ছে কর্টিসল। মেলাটোনিন আমাদেরকে ঘুমাইতে সাহায্য করে। আমরা কিভাবে ঘুমাবো, আমাদের যখন সার্কেডিয়ান রিদম সাইকেলটা যখন শেষ হয়, তখন মেলাটোনিন ব্রেন করে কি, পাইনিয়াল গ্ল্যান্ড করে কি, মেলাটোনিন এক্সার্ট করে ব্লাডের ভিতরে, দ্যাট পুটস আস টু স্লিপ। এখন যখন আবার আমাদের জাগার সময় হয়, তখন আবার পাইনিয়াল গ্ল্যান্ড করে কি, কর্টিসল ইনজেক্ট করে আমাদের বডিতে, আমাদের ব্লাডে, ওইটা আমাদেরকে জাগায় তোলে। আমরা অনেক খেয়াল করবেন, আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের গায়ে অনেক শক্তি থাকে, ফ্রেশ লাগে আমাদেরকে, এটার কারণ হচ্ছে কর্টিসল। তখন কিন্তু আর মেলাটোনিন ইনজেক্ট করে না পাইনিয়াল গ্ল্যান্ড ব্রেনের ভিতরে, ব্লাডের ভিতরে, ওকে, তখন কর্টিসল ইনজেক্ট করে। সো আমরা অনেক ধরনের রেমেডি ইউজ করি ইনসমনিয়ার জন্য, স্লিপ ডিসঅর্ডারের জন্য, কিন্তু যদি এইরকম পাওয়া যায় যে সমস্ত রেমেডিগুলি দেওয়া হয়েছে, অনেক ভালো ভালো রেমেডি দেওয়া হয়েছে, কনস্টিটিউশনালি প্রেসক্রাইব করা হয়েছে, কিন্তু তারপরেও তার স্লিপ ডিসঅর্ডার কমে না, তখন এই ধরনের সার্কিট চিন্তা করতে পারি, পাইনিয়াল গ্ল্যান্ড, তারপরে কর্টিসল, মেলাটোনিন, তারপরে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এই ধরনের সার্কিট আমরা চিন্তা করতে পারি। যখনই আপনার ফাইট ফ্লাইট সিস্টেম আপ থাকবে, ঘুমানো সম্ভব না, এটা একটা ব্যালেন্সে যাইতে হবে, ফিড ব্রিড এবং ফাইট ফ্লাইট একটা ব্যালেন্সে যাইতে হবে, এবং এই ব্যালেন্সে যাওয়ার কারণ হচ্ছে এই যে ব্যালেন্স, এটা আমাদেরকে অলওয়েজ রেডি রাখে ফাইট ফ্লাইটের জন্য। আপনি ঘুমায় আছেন, আপনার ঘরে চোর ঢুকছে, আপনি কিন্তু ঘুম থেকে ঠিকই উঠে যাবেন, ওইটা আপনি আপনার সামনে যাই আছে, যেটাই দিয়ে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, ওইটা নিয়ে আপনি রেডি হয়ে যাবেন ডাকাতের জন্য, চোরের জন্য। এই কারণে ব্যালেন্সের প্রয়োজন আছে। ফাইট ফ্লাইট এখানে যাইতে পারবে না, ফিড ব্রিড এখানে আসতে পারবে না, অথবা ফাইট ফ্লাইট এখানে যাইতে পারবে না, ফিড ব্রিড এখানে আসতে পারবে না, এটা ব্যালেন্স থাকতে হবে। এবং এই ব্যালেন্স করায় ওয়ান মোর টাইম আমাদের ফ্রন্টাল লোব। এটা হচ্ছে নাম্বার 6, স্লিপ প্রবলেম। এই স্লাইডটা বেসিক্যালি কন্টিনিউয়েশন। কর্টিসল অলসো ইজ এ স্ট্রেস হরমোন। আমরা যখন হাই স্ট্রেসে থাকি, কর্টিসল তো ইনজেক্ট করতেই থাকে, কিন্তু আমাদের প্যানক্রিয়াস যদি সুগার মেটাবলাইজ না করতে পারে প্রপারলি, তখন ওই কর্টিসল কিন্তু ব্লাডে থেকে যায়, ওই সুগার কিন্তু ব্লাডে থেকে যায়। এবং এই কারণেই আমাদের প্রচুর পরিমাণে লোক আছে যাদের দেখবেন পেটটা বড়, পেটের ভিতরে আপনার এভাবে চাপ দিয়ে ধরলে এত মোটা ফ্যাট লেয়ার, এত মোটা। কারণ এর কারণ হচ্ছে তাদের বডিতে অলওয়েজ তাদের এড্রিনাল সিস্টেম এত বেশি রিঅ্যাক্টিভ যে যেই কোনো সিচুয়েশনের জন্য আপনার তাদের ব্লাডে কর্টিসল ইনজেক্ট হচ্ছে। সো এটা যখনই হিউজ অ্যামাউন্ট অফ কর্টিসল থাকবে, তখন মেলাটোনিন রিলিজ অলওয়েজ ইনহিবিট হবে, মানে কম মেলাটোনিন রিলিজ হবে। এই কারণে তাদের স্লিপ ডিসঅর্ডার দেখা দেয়। এখন ঠিক মতো ঘুমাইতে না পারলে তাদের বডি রিপেয়ার হয় না, সো এটা একটা সাইকেলে টার্ন আউট হয়, একটা ভিশাস একটা সাইকেলে টার্ন আউট হয়। যে আমার ওজন বেশি, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, সকালবেলা উঠে আমার কাছে মনে হয় যে আমার এক্ষুনি আমি ঘুমিয়ে পড়ে যাবো, বিছানায় গেল আমি ঘুমাইতে পারি না, আমার চোখ খোলা থাকে, আর অন্য সমস্ত প্রবলেম তো ওইটার সাথে আছেই। তো এটা একটা সাইকেলে টার্ন আউট হয়। সো এই রিসোর্স, এই স্টেট অটোনমিক নার্ভাস সিস্টেমের, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এই দুইটা যে স্টেট, এটার ব্যালেন্স খুব বেশি প্রয়োজন আমাদের বেঁচে থাকার জন্য। এবং 7 নাম্বার হচ্ছে এই স্লিপ ডিসঅর্ডার যাদের থাকে,
যাদের ঠিকমতো ঘুম হয় না, তাদের অবভিয়াসলি তাদের কনসেন্ট্রেশন লেভেল কমে যায়। এর কারণ হচ্ছে যে আমাদের ফ্রন্টাল লোব, যেটা আমাদেরকে সত্যি কনসেন্ট্রেট করতে সাহায্য করে, আমাদের ফ্রন্টাল লোবে ব্লাড সাপ্লাই অলওয়েজ কম থাকে। হ্যাঁ, আমাদের ফ্রন্টাল লোবের অ্যাক্টিভিটি অলওয়েজ রিডিউসড লেভেলে থাকে, রিডিউসড কনসেন্ট্রেশন। এখন চলেন আমরা একটু ফ্রন্টাল লোবের নিয়ে একটু কথা বলি। সো ব্রেইনের ফ্রন্টাল লোব, ব্রেইনের ফ্রন্টাল লোব, it carries the most unique human functions. আমাদের মোটর কন্ট্রোল, আমাদের থিঙ্কিং, আমাদের মেমোরি কন্ট্রোল, আমাদের রিজনিং, আমাদের সেলফ কন্ট্রোল, হ্যাঁ, আমাদের সোশ্যাল এক্সপেকটেশন, আমরা কিভাবে একটা জায়গায় যাই কিরকম ব্যবহার করব, আমাদের প্ল্যানিং, আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যেটা আমরা একদম সামারাইজড করে চিন্তা করি, সমস্ত কিছু আমাদের ফ্রন্টাল লোব ম্যানেজ করে। এট দ্য সেম টাইম আমাদের ফ্রন্টাল লোব ব্লাড সাপ্লাইকেও ম্যানেজ করে। কোন জায়গায়, কোন নার্ভাস সিস্টেমে ব্লাড যাবে, কতটুকু যাবে, কতটুকু একটাকে সাপ্রেস করে আরেকটাকে আপ করতে হবে, এটা হচ্ছে ফ্রন্টাল লোবের কাজ। তো কেউ যদি মাথার সামনে বাড়ি খায়, ডেফিনেটলি প্রথম কাজ হচ্ছে সিটি স্ক্যান করাইবেন। বাড়ি অল্প খাও আর বেশি খাও, টাকা লাগুক চাই না লাগুক, কারণ এইখানে ড্যামেজ হয়ে গেলে বিরাট প্রবলেম। এখানে যদি ব্লিড থাকে ইন্টারনাল, বিরাট প্রবলেম। সো ফাইট ফ্লাইট মোডে ফ্রন্টাল লোব অ্যাক্টিভেশন কমে যায়, তখন সমস্ত ব্লাড ব্রেইন স্টেমে শিফট হয়। সো এই ছবিটার ভিতরে এইটা হচ্ছে আমাদের ব্রেইন স্টেম। এই ফ্রন্টাল লোব থেকে সমস্ত ব্লাড ব্রেইন স্টেমে শিফট হয় ফাইট ফ্লাইট মোডে। সো ব্রেইন স্টেমটা হচ্ছে আমাদের প্রিমিটিভ, একদম বেস লেভেলের আপনার নার্ভাস সিস্টেম ক্যারিয়ার, নিউরো ট্রান্সমিটার ক্যারিয়ার, নিউরো ইম্পালস ক্যারিয়ার, নিউরো সিগন্যাল ক্যারিয়ার। আমাদের রিফ্লেক্স, আমাদের অ্যানিমালিস্টিক বিহেভিয়ার, আমাদের ইনস্টিংটিভ বিহেভিয়ার, সমস্ত কিছু এই ব্রেইন স্টেম থেকে আসে। সো যখন টু মাচ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, সমস্ত ব্লাড তখন ফ্রন্টাল লোব থেকে ব্রেইন স্টেমে শিফট হয়। এবং এটা কিন্তু ইনস্টিংটিভ একটা ইয়ে, মানে আমাদের, আমরা একটা উদাহরণ দিই, মশায় কামড় দেয় না আমাদেরকে? এবার চিন্তা করেন, আপনার ঘরের রুমের ভিতরে মশা আছে, আপনি মশার সাউন্ড শুনছেন, মশা উড়ার শব্দ শুনছেন, তাও কি আপনি পিছনে শুনছেন? মশা ওইখানে যাওয়ার আগে আপনার হাত ওইখানে চলে যায়। এইটা হচ্ছে ফাইট ফ্লাইট মোড, কারণ আপনার কনসিয়াস মাইন্ড জানার আগেই ফ্রন্টাল লোব রিঅ্যাক্ট করে, আপনার ব্রেইন রিঅ্যাক্ট করে এত ফাস্ট। অ্যাবাউট 6.8 বিলিয়ন বিটস পার সেকেন্ড আমাদের নার্ভাস সিস্টেম ট্রান্সমিট করতে পারে। আপনি যদি কম্পিউটার নেটওয়ার্কের সাথে এটা তুলনা করেন, 6.8 বিলিয়ন বিটস পার সেকেন্ড। তো ইটস অল অ্যাবাউট, এইখান থেকে ব্লাড শিফট হয়ে ব্রেইন স্টেমে যাবে। এটা একটা রিঅ্যাক্টিভ একটা বিহেভিয়ার, এটা একটা রিফ্লাক্স বিহেভিয়ার, অ্যানিমালিস্টিক বিহেভিয়ার। কোথায় গেল? তো নাম্বার 8 হচ্ছে এংজাইটি। এংজাইটির কিছু 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 ফর্ম আছে। একটা হচ্ছে ইরিটেবিলিটি, আরেকটা হচ্ছে ডিপ্রেশন। হ্যাঁ, তারপরে অনেকে এংজাইটিতে প্রচন্ড, কি বলে বাংলায়, কি বলে এটাকে, প্রচন্ড বেশি এক্সাইটেড হয়ে যায়, প্রচন্ড, আরো একটা ভালো বাংলা আছে আই থিঙ্ক, মার মুখ হয়ে যায়। হ্যাঁ,
অনেকের এংজাইটিতে তাদের আনকন্ট্রোলেবল চিন্তাকে তারা ম্যানেজ করতে পারে না। আমরা চিন্তা করি রেমেডি, ভিরাট্রাম অ্যালবাম, স্টেমোনিয়াম। সো ক্রনিক স্ট্রেসে, হাই স্ট্রেসে আমরা সবসময় বাঁচার চিন্তা করি, সার্ভাইভেবিলিটি। আমরা যদি নাই বাঁচি তাহলে তো রেস্ট অফ দ্য থিংস আর কমপ্লিটলি ইউজলেস। হ্যাঁ, সো এই ফাইট ফ্লাইট সিস্টেমটা এত কুইকলি আমাদের বডিতে এনাক্ট করে যে আমাদের কনসিয়াস মাইন্ড থেকেও এটা আউট, মানে ওয়ে টু ফার ওয়ে ফ্রম দ্য কনসিয়াস মাইন্ড। এখন যখন এটা হয়, এই ধরনের রিয়াকশন যখন বডিতে হয়, মার মুখো যখন আমরা হয়ে যাই, অথবা কোনো কিছুর জন্য বাঁচার জন্য যখন আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করি, এই ডিসঅর্ডারটা, এই প্রবলেমটা আমাদের অবভিয়াসলি আমাদের ফিট বিট সিস্টেমকে স্লো ডাউন করে ফেলে, সাপ্রেস করে ফেলে। এখন যতই আমাদের এংজাইটি থাকুক, আমরা যদি নিজেদের চিন্তাকে, আনকন্ট্রোলেবল থটসকে আমরা যদি ম্যানেজ না করতে পারি, তখন এটা ক্রনিক এংজাইটিতে টার্ন আউট হয়। খুব সিম্পল, হোমিওপ্যাথির লাইনে চিন্তা করলে খুব সিম্পল যদি আমরা চিন্তা করি, আমরা ন্যাট্রাল মিউরিটিকামের কথা চিন্তা করতে পারি। সো ফ্রন্টাল লোব যত ভালো কাজ করবে, আমাদের এই দুইটা সিস্টেম, এখানে সিম্প্যাথেটিক, এখানে প্যারাসিম্প্যাথেটিক, এগুলি তত বেশি ব্যালেন্স থাকবে। এইবার চলেন একটা সিনারিও দেখি, পাবলিক স্পিকিং। চিন্তা করেন রেমেডি আর্জেন্টাম ফ্যামিলির অনেক মানুষ আছে, পাবলিক স্পিকিং মানে বক্তৃতা দিতে যায় তাদের 12টা বেজে যায়, কিছুই কিন্তু হয় নাই, বক্তৃতা দিতে গেছে, তার শরীর থেকে প্রচন্ড ঘাম ঝরতেছে, মাথা ঘামে গেছে, গলা টলা সব ঘামে গেছে, হাতের ভিতরে ঘামাইতে ঘামাইতে মনে হয় যে হাত পিছলে হয়ে গেছে, রেলিং ধরে রাখতে পারতেছে না টেবিলের, তাই না? কিন্তু অনেক মানুষ আছে তাদের কিছুই হয় না। এইটা হচ্ছে আমাদের ফাইট ফ্লাইট সিস্টেমের আরেকটা এক্সাম্পল। সোয়েটিং 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 কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস ইন এ সেন্স। সোয়েটিং, এই যে বক্তৃতা দিতে যায় সোয়েটিং, এটা কিন্তু আপনার হিট রিলিজের জন্য না, এটা এক্সারসাইজের জন্য না। এটার সোয়েটিং হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব, আমরা যে বক্তৃতা দিতে যাওয়ার সময় যে আমাদের শরীর যে শুকায় যায়, আমাদের স্কিন যে ড্রাই হয়ে যায়, এটার জন্য কম্পেনসেট করতে থাকে। যত শক্ত করে আমরা ধরবো তত বেশি ফ্রন্টাল লোব ওইখানে ঘাম ঝরাইয়া দিয়া কম্পেনসেট করতে থাকবে স্কিন ড্রাই, আপনার ময়েস্ট রাখার জন্য। এবং ব্রেনের যেই সাইডটাই আমাদের স্ট্রং, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, মাঝখানে হচ্ছে কর্পাস ক্লোজাম। আমাদের এই রাইট লেফট সাইডের ব্রেনের যেই সাইডটা স্ট্রং, ওই হাতেই আমাদের সবচেয়ে বেশি সোয়েটিং হবে। সো এটা হচ্ছে একটা সিমটম যে আমাদের ফ্রন্টাল লোব আমাদের ফাইট ফ্লাইট সিস্টেমকে উপরে দিয়ে, আমাদের ফিট ব্রিডকে সাপ্রেস করে দিয়ে আমাদেরকে সোয়েট দিচ্ছে, মানে ঘাম দিচ্ছে। আমাদের হার্ট রেট বেড়ে যায় অবভিয়াসলি, 10 নম্বর রেসিং হার্ট। এই যে রেসিং হার্ট, পাউন্ডিং হার্ট, হার্ট পালপিটেশন, এখন অনেক মানুষের এট্রিয়াল ফিব্রিলেশন দেখা যায়, এই ফিব দেখা যায়, ভেরি কমন আজকালকার জমানায়, ভেরি কমন। ইটস এ বিগ কম্পোনেন্ট অফ স্ট্রেস। এরিথমিয়া বিগ কম্পোনেন্ট অফ স্ট্রেস, শুধু স্ট্রেস, পারসিভড স্ট্রেস, ডিলুশনাল স্ট্রেস। অনেক সময় আপনি মানে খাঁটি বাংলায় বললে মিথ্যা স্ট্রেসও বলতে পারেন, যে এর কোনো কারণই নেই স্ট্রেস হওয়ার। আপনি দেখতেছেন ডাক্তার হিসেবে যে এই রোগীর কোনো কারণই নাই স্ট্রেসে থাকার, তারপরেও তার স্ট্রেস। এটা হচ্ছে পারসিভড স্ট্রেস, অনেক সময় মিথ্যা স্ট্রেস বলা হয়। আমরা কিভাবে একটা জিনিসকে ইমাজিন করি, আমরা কিভাবে একটা জিনিসকে পারসিভ করি,
আমরা মন থেকে কি চাই, আমাদের মনে না ধরলেই ওইটা এক সময় না এক সময় কিছু না কিছু স্ট্রেসে টার্ন আউট হয়। নাম্বার 11, ড্রাই মাউথ। এখন এইটা হাই স্ট্রেসের খুব একটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারিস্টিক। এই কারণ হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোলে আমাদের আমাদের স্যালিভারি গ্ল্যান্ডগুলি কিন্তু আমাদের প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোলের আন্ডারে। আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের মুখে লালা আনতে পারি না। দেখবেন অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তাররা বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ দেয়, কারণ তাদের জিহ্বা মুখের ভিতরে প্রচুর শুকনা, কারণ তার স্যালিভারি গ্ল্যান্ডগুলিতে ইদার স্টোন আছে অথবা শক্ত হয়ে গেছে, অথবা স্যালিভারি গ্ল্যান্ড ঠিক আছে কিন্তু কোনো স্ক্যানে কোনো টেস্টে কিছু আসে না। এর একটা কারণ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তার স্যালিভারি গ্ল্যান্ডকে ম্যানেজ করতে পারতেছে না। তখন স্যালাইভা সিক্রিশন বন্ধ হয়ে যায় অথবা কমে যায়। আর শেষ নাম্বার 12 হচ্ছে স্পিচলেসনেস অথবা স্টাটারিং। অনেকে রাগ হয়ে গেলে, প্রচুর পরিমাণে রাগ হয়ে গেলে, প্রচুর স্ট্রেসে থাকলে এদের ইদার কথা বন্ধ হয়ে যায় অথবা তোতলাইতে থাকে। এর একমাত্র কারণ হচ্ছে যখন ব্লাড ফ্রন্টাল লোব থেকে আপনার ব্রেইন স্টেমে শিফট হয় তখন কম্প্রিহেনশন লেভেল কমে যায়, ফ্রন্টাল লোবের অ্যাক্টিভিটি কমে যায়। কারণ ফ্রন্টাল লোবে কিন্তু স্পিচের জন্য রেসপন্সিবল। আমাদের কগনিশন কমে যায়, আমরা বুঝতে পারি না। তো এই কারণে স্পিচলেসনেস এবং স্টাটারিং আসে, তোতলামি আসে, কথা বন্ধ হয়ে যাওয়া আসে। তো এ হচ্ছে 12টা পয়েন্ট। আমরা এখানে সবাই হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। আমরা আমাদের অ্যাটলিস্ট, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি এটা চিন্তা করি আর কি, যে হোমিওপ্যাথির সাথে অনেক সময় রোগীদেরকে অন্য পরামর্শ দেওয়া উচিত আমাদের। আমরা হোমিওপ্যাথির বাইরে এই প্রবলেমগুলিকে নিয়ে কি চিন্তা করতে পারি? একটা হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস কথাটা হচ্ছে যে আমার মাইন্ডকে, আমার মনকে আমি একটা দিকে কনসেন্ট্রেট করব। ধরেন আমি পাহাড়ের উপরে যেয়ে বসলাম অথবা চুপচাপ নীরব একটা জায়গায় যেয়ে বসলাম। আমি প্রকৃতিকে চিন্তা করতে শুরু করলাম। এই যে আমার উপরে আকাশ আছে, এত পাখি উঠতেছে, হ্যাঁ, ঠান্ডা বাতাস, এগুলিকে আমি নিয়ে চিন্তা করতে শুরু করলাম। আমার সমস্ত প্রবলেম আমি ভুলে গেলাম কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে মাইন্ডফুলনেস। এবং এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোবের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। প্রচুর পরিমাণে ব্লাড এখানে ইনজেক্ট করা হয়। তখন আমাদের এই ব্রেইনের ভিতরে যত বেশি ব্লাড খেলবে, আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি তত ভালো থাকবে। সেকেন্ড হচ্ছে মেডিটেশন, প্রেয়ার। মেডিটেশন এবং প্রেয়ার করা, প্রার্থনা করা, নামাজ পড়া, মন্দিরে যাওয়া, চার্চে যাওয়া, এগুলি আমাদেরকে রিল্যাক্স করে। কারণ তখন আমরা সৃষ্টিকর্তার সাথে আমাদের প্রবলেমগুলি নিয়ে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমরা কথা বলি, আমাদেরকে রিল্যাক্স করে, আমাদের মনে শান্তি দেয়। মুভমেন্ট, প্রচুর পরিমাণে আমাদেরকে মুভ করার জন্য অলওয়েজ রেডি থাকতে হবে। যত বেশি কমপ্লেক্স মুভ আমরা করতে পারবো, শরীরকে যত কমপ্লেক্স ওয়েতে আমরা নাড়াইতে পারবো, তত বেশি আমাদের ফ্রন্টাল লোবের এক্সারসাইজ হবে, ব্রেন এক্সারসাইজ হবে। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং অথবা ব্রিদিং এক্সারসাইজ। আমরা যখন
নিঃশ্বাস নেই, মানে ইন্সপিরেশন হয় যখন আমাদের, তখন আমাদের হার্ট রেট বাড়ে, আমাদের হার্টের ভিতরে প্রচুর ব্লাড যায় এবং হার্ট ওই ব্লাডটাকে মানে খুব ফোর্সের সাথে আমাদের লাংয়ের ভিতরে পুশ করে দেয়, আমাদের অক্সিজেনেশন বাড়ে। কিন্তু আমরা যখন নিঃশ্বাস ছেড়ে দেই, হ্যাঁ, যখন আমরা নিঃশ্বাস ছেড়ে দেই, ওই নিঃশ্বাস ছাড়াটা কিন্তু আমাদের কন্ট্রোলে আছে। ওইটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ভিতরে হইলেও ওইটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে, আমরা থাইকা থাইকা নিঃশ্বাস ছাড়তে পারি। সো ধরেন আমি এখন নিঃশ্বাস নিব, আমি আমার এখানে হাত রাখবো, হাত রেখে চোখ বন্ধ করে 5 to 6 সেকেন্ডস আমি ডিপ ভাবে নিঃশ্বাস নিব। তারপরে আমি আমার নিঃশ্বাস ছেড়ে দিব 5 থেকে 6 সেকেন্ড। আমি যখন নিঃশ্বাস ছেড়ে দিলাম, এই নিঃশ্বাস ছাড়াটার ভিতরে আমি আমার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করতে চেষ্টা করতেছি। অনেক মানুষ বলে না, পরীক্ষার হলে ঢুকার আগে 3 বার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিবা। এর কারণ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে কাম ডাউন করে দেওয়ার জন্য। যতই ও কাম থাকবে ততই চিন্তা করতে সুবিধা হবে আমাদের। তো এই 4টা টেকনিক হোমিওপ্যাথি রেমেডি ছাড়াও অনেক হেল্প করতে পারে স্ট্রেসের জন্য, এংজাইটির জন্য, ডিপ্রেশনের জন্য, মেন্টাল ডিসঅর্ডারের জন্য। আমি ইভেন বাইপোলার ডিসঅর্ডারের রোগীদেরকেও দেখছি যে ডিপ ব্রিদিং তারপরে মেডিটেশন এদেরকে খুব ভালো হেল্প করে। অবভিয়াসলি যারা বুঝতে পারে, করার জন্য যারা বুঝতে পারে এবং যারা রেডি। তো শেষের দিকে আমরা কিছু হোমিওপ্যাথি রেমেডি নিয়ে চিন্তা করি। ইগনেশিয়া তো কানতেই থাকে, সে কানতেছে, তার হার্ট রেট বেশি, তার শরীর ঘামাচ্ছে, তার কোনো খবর নাই, দুনিয়াদারির কোনো খবর নাই, ইমোশনাল শক। তো ইগনেশিয়াতে কি হয় আমরা যদি ওইভাবে চিন্তা করি, আমরা এই এতক্ষণ যে টপিকগুলি নিয়ে আমরা কথা বললাম, ইগনেশিয়াতে কি হয়? ইগনেশিয়াতে যেটা হয় সেটা হচ্ছে তার স্ট্রেস ফ্যাক্টর এত বেড়ে যায় যে সে এক্সপ্রেসিভ হয়ে যায়, অ্যাজ অপোজ টু ন্যাট্রাম মিউরাটিকাম অর স্ট্যাফিসাগ্রিয়া, তাই না? আমরা ক্যালিফসকে ব্রেইন টনিক বলি, কেন বলি? কারণ ক্যালিফস ফ্রন্টাল লোবের অ্যাক্টিভিটি বাড়ায়। ক্যালিফসের কিনোট যদি আমরা চিন্তা করি বোগার বনিং হাউসেন মেথডে, তাহলে আমরা দেখতে পাই স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন, ওভারওয়ার্ক, এক্সশন, নার্ভাসনেস, ইনসমনিয়া, পুয়ার কনসেন্ট্রেশন, এগুলি সবকিছু ফ্রন্টাল লোবের অ্যাক্টিভিটি। আমরা যদি লাইকোপোডিয়ামকে নিয়ে চিন্তা করি, পারফরমেন্স এংজাইটি, খেললে আপনার স্টেজে উঠানো যায় না, কিন্তু একবার উঠে দিবেন, যে কথা বলতে শুরু করলে কথা শেষ করে উঠবে লাইকোপোডিয়াম। ফসফরাস কি করে? যদি তার সোশ্যাল ইন্টারাকশন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ফসফরাস শেষ, ফসফরাস সেই ইনভ্যালিড হয়ে যায় অলমোস্ট। ফসফরাস সব সময় চায় রিঅ্যাসিওরেন্স, তাই না? এবং এইটা তার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে খুব ব্যালেন্সে রাখে। ফসফরাসের আরেকটা ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে ব্লাডের টেম্পারেচার কমে যায় যখন, ইন্টারনাল হিট যখন কমে যায়, ফসফরাস খুব ভালো রেমেডি এই কারণে, এর জন্য। পালসেটিলা আপনার ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন আমরা পালসেটিলা ইউজ করি যে হরমোনাল চেঞ্জের জন্য, পিউবার্টি, মেনস্ট্রুয়েশন, মেনোপজ। এখন এই পালসেটিলার যে ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক ইটস এ মিক্স অফ প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের। হোমিওপ্যাথি রেমেডি যেমন আপ করতে পারে, হোমিওপ্যাথি রেমেডি ওরকম ব্যালেন্সও করতে পারে। আপনি যদি আপ করতে চান হায়ার পোটেন্সিতে ইউজ করতে পারেন, আপনি যদি ব্যালেন্স করতে চান মিডিয়াম অথবা লো পোটেন্সিতে ইউজ করতে পারেন।
অ্যাকোনাইট হচ্ছে the remedy for as a king of panic attacks or panic fear after a shock. গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা ঘরের ভিতরে ডাকাত পড়ছে, রোগীর মুখের কথা বন্ধ হয়ে গেছে, ফার্স্ট রেমেডি টু থিঙ্ক অফ ইজ অ্যাকোনাইট, এবং দিবেন হচ্ছে 50 এম পোটেন্সিতে, 2-3টা ডোজ, খুব ভালো কাজ করে। অরাম মেটালিকাম, অরামের ডিপ্রেশন আপনি খুঁজে পাবেন না, তাই না? অনেক সময় খুঁজে পাওয়া যায় না অরামের ডিপ্রেশন। তার ভিতরে এত এংজাইটি, যে এংজাইটি ডিপ্রেশনে টার্ন আউট হয়ে তার হার্ট রেট, অরাম খুব ভালো হার্ট রেমেডি, তার হার্ট রেট অলওয়েজ আপ, তার হার্ট রেট অলওয়েজ আপ, পেটটা মোটা হয়ে গেছে, কোর্টিসল ইনজেক্ট হচ্ছে হিউজ অ্যামাউন্ট, তার ব্লাড সুগার ইজ অলওয়েজ হাই। কস্টিকাম হচ্ছে মানে ন্যাট্রাম মিউরেটিকামের পরে আমি মনে করি কস্টিকাম আপনার মেজর গ্রিফের জন্য, মেজর লসের জন্য। তো আর্জেন্টাম নাইট্রিকাম, আমরা আর্জেন্টাম নাইট্রিকাম নিয়ে একটু আগে কথা বলছি। আর্সেনিকের এংজাইটি, ডিপ্রেশন এগুলি দেখা যায়, ঘুরতে থাকে সারা ঘরের ভিতরে, ঠিক আছে? বিছানার চাদর ঠিক আছে, তারপরে যায় আবার দুইবার ঠিক করে, তাই না? অবসেসিভ আপনার হেলথ নিয়ে অবসেশনে ভুগে সে অলওয়েজ, যে আমার এরকম হইলে আমার কি হবে, এই চিন্তা করে কিন্তু তার ব্লাড প্রেশার হাই, স্পেশালি রাত্রেবেলা, তাই না? আর জেলসিমিয়াম তো মানে পরীক্ষার হলে ঢুকার আগে সে সব ভুলে যায়, কারণ এত বেশি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এত বেশি অওয়েক যে তার চিন্তা করার কোনো শক্তি নেই, সমস্ত ব্লাড আপনার ফ্রন্টাল লোব থেকে এখানে শিফট হয়ে গেছে, ব্রেন স্টেমে শিফট হয়ে গেছে, চিন্তা করবে কিভাবে? নাক্স ভূমিকা সিমিলার, নাক্স তো ঘুমায় না, কারণ কাজ করতে করতে নাক্সের জিন্দগি শেষ। সো অবভিয়াসলি ডাইজেস্টিভ ডিসঅর্ডার দেখা দিবে, তার ইরিটেবিলিটি দেখা দিবে, প্রচন্ড ইমপেশেন্স দেখা দিবে, কারণ সে এত কাজ করতেছে, সে চায় সবার মতো করে, সবাই তার মতো করে কাজ করুক। সিকিউটা ফ্রন্টাল লোবের ইনজুরি, হেড ইনজুরি, ফ্রন্টাল লোব ইনজুর্ড হয়ে তার এখন এপিলেপটিক সিজার হচ্ছে। ন্যাট্রাম সালফ, হেলিবোরাস, আর্নিকা, হেড ইনজুরি রেমেডি, প্রাইমারিলি ফ্রন্টাল লোবের উপরে কাজ করে। ল্যাট্রোডাক্টাস, সিভিয়ার পালপিটেশন, এট্রিয়াল ফিব্রিলেশন, হাই হার্ট রেট, খুব ভালো রেমেডি, খুবই ভালো কাজ করে ফ্রন্টাল লোবের অ্যাক্টিভিটি ব্যালেন্স করার জন্য। হাইপেরিকাম, নার্ভ ইনজুরি, আপনারা সবাই জানেন, তাই না? এখন নার্ভ যদি ইনজুর্ড হয়ে যায়, নার্ভের সিগন্যাল যদি পাস না হয়, অবভিয়াসলি এই দুইটা সিস্টেমের উপরে ইমব্যালেন্স আসবে। বেলেডোনা, স্ট্রেমোনিয়াম আমরা সবাই জানি, ডিলিরিয়াম, মারামারি করা, জিনিসপত্র ভাঙা, সব সময় সে একটা ফাইট মোডে থাকে। তো এগুলি হচ্ছে কিছু কয়েকটা হোমিওপ্যাথিক রেমেডি, শত রেমেডি আছে, কিন্তু যদি আমরা ডিটেক্ট করতে পারি অ্যাকিউরেটলি যতটুকুই সম্ভব, তাহলে স্ট্রেস যদি অ্যাকচুয়ালি কমানো যায়, শরীরের অনেক প্রবলেম নিজে নিজে ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়, এত ওষুধ লাগে না। কিন্তু অনেক সময় চেম্বারে রুগীরা এসে মিথ্যা কথা বলে, ঠিক মতো বলতে পারে না, নিজের প্রবলেম নিজে ডিসক্রাইব করতে পারে না। এই কারণেই আমাদের অনেক সময় প্রপার রেমেডি সিলেকশন করতে একটু সময় নেয়, কিন্তু এটা হোমিওপ্যাথি ডাক্তারদের কোনো দোষ না, আমি কখনোই এটা মনে করি না, জাস্ট একটু সময় বেশি লাগে আর কি, ওইটা সমস্যা না।